দেশে শান্তিপূর্ণ লোকসভা ভোটে অশান্তি হয়েছে একটি মাত্র রাজ্যে, আর সেই রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এমনই অভিযোগ বিজেপির। লোকসভা ভোটের ফল প্রকাশের 11 দিন পরে তাই পশ্চিমবঙ্গের পরিস্থিতির খোঁজখবর নিতে এ রাজ্যে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে পদ্ম নেতৃত্ব। একটি প্রেস বিবৃতি দিয়ে বিজেপি জানিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তারাই বাংলায় গিয়ে হিংসার কারণ অনুসন্ধান করবে। সল্টলেকের অফিসে একাধিক বঙ্গ বিজেপি নেতৃত্ব। কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখালাম পর্যালোচনা বৈঠক চলছে। পর্যালোচনা বৈঠকে কি উঠে আসে সেই দিকেও নজর থাকবে আমাদের। इलेक्शन हुआ, लेकिन एकमात्र बंगाल में ऐसी स्थिति बन गई है, यहाँ पे बीजेपी के कार्यकर्ता के ऊपर एक के बाद एक हमला हो रही है। इसको देखते हुए हमारे आदरणीय राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी ने 4 सदस्यों का एक टीम तैयार करके वो भेजने वाले हैं पश्चिम बंगाल में। जो हम हमारे कार्यकर्ता के साथ जुड़े लगे हुए हैं, उनके पास खड़े हुए हैं, सबके साथ पहुंचने की कोशिश, उन्हें बचाने की कोशिश हो रही है। लेकिन ये पूरे देश को सोचना चाहिए कि एकमात्र राज्य पश्चिम बंगाल ऐसा हो गया जहां पे इलेक्शन के बाद ऐसी घटनाएं घटती हैं। इसमें विराम आना चाहिए। मुझे लगता है भारत के एपेक्स कोर्ट को भी इसमें सुओ मुठो इसमें इंटरफेयर करना चाहिए। রাজনৈতিক পর্যটক নাটক করতে আসছে, ব্যর্থতা, গোহারা হেরেছে বাংলায়, তা থেকে নজর ঘোরাতে আসছে। আর কার নেতৃত্বে? বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার জমানায় যখন আমরা পুরো ভোট করতে গেছিলাম তৃণমূলের কর্মীদের উপর গোটা ত্রিপুরা জ্বলছিল বিজেপির তাণ্ডবে। অকথ্য অত্যাচার, নির্যাতন, অপহরণ, মাথা ফাটিয়ে দেয়া। শুধু তাই নয়, যেগুলো দক্ষিণী সিনেমায় দেখা যায় ভয়ঙ্কর সিন, থানার মধ্যে ঢুকে গুন্ডারা যে সন্ত্রাস করে, থানার মধ্যে থেকে তুলে নিয়ে যায়। বিপ্লব দেবের জমানায় থানার মধ্যে অ্যাটাক হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিষয় বিস্তৃত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সত্যজিৎ পাল রয়েছে ডেস্ক থেকে। সত্যজিৎ দা, একটা জিনিস জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, বিপ্লব দেব যার নাম উঠছে একেবারে তিনি থাকবেন এই 4 জন সদস্য যারা আসছেন তাদের মধ্যে একদম অন্যতম বিপ্লব দেব। যে প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ, একেবারে তিনি বলছেন যে এর আগে ত্রিপুরার ইতিহাস নিয়ে তিনি কথা বলছিলেন। আমার প্রশ্ন হচ্ছে এই 4 জন যারা আসছেন বিপ্লব দেব ছাড়া আর কারা কারা আসছেন, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এই কোর কমিটির বৈঠক যেটা আজ হচ্ছে একেবারে সল্টলেকের অফিসে, তার সঙ্গে এর প্রাসঙ্গিকতা কতটা? দেখো, সল্টলেকের যে বৈঠকটা হচ্ছে সেটা বিজেপির অভ্যন্তরীণ বৈঠক। তার কারণ তুমি জানো যে ভোটের যে ফলাফল, বিজেপি যে আশার ফল করতে পারেনি তারই পর্যালোচনা। কারণ ফলাফল ঘোষণা হওয়ার পর আমরা দেখেছি দিলীপ ঘোষের একরকম বিবৃতি, শুভেন্দু অধিকারী একরকম বিবৃতি, ফলে এক কথায় বলা চলে বিজেপি কিন্তু দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিল। এমনকি অগ্নিমিত্রা পালেরও একদমই তাই। রেখা পাত্র, যিনি বসিরহাট থেকে প্রার্থী, তিনিও দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। কৃষ্ণনগরের প্রার্থী যিনি ছিলেন অমৃতা রায়, তারও মুখে ছিল দলের বিরুদ্ধে ক্ষোভ। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ধরো এইরকম যদি পরস্পর বিরোধী মতবাদ উঠে আসে তাহলে কিন্তু ছন্নছাড়া আরও ছন্নছাড়া হয়ে যাবে বঙ্গ বিজেপি। ফলে স্বাভাবিকভাবে সেদিক থেকে নিজেদের আরও সংঘবদ্ধ করতেই আজকের এই পর্যালোচনা বৈঠক। তুমি জানো এই বৈঠকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, আমরা জানি শান্তনু ঠাকুর সবাই রয়েছেন, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু এখন পর্যন্ত এই বৈঠকে নেই, কারণ তিনি কিন্তু রয়েছেন কোচবিহারে। একদমই তাই। ফলে স্বাভাবিকভাবেই এই যে সংঘবদ্ধ বিজেপি দেখানোর যেটা চেষ্টা চলছিল সেটা কোথাও যেন বাধাপ্রাপ্ত হয়ে গেল কিন্তু প্রথমেই। তখন তুমি জানো যদি সমস্ত নেতা রাজ্যের যারা কিন্তু সত্যজিৎ দা এখানে একটা বড়সড় প্রশ্ন রয়েছে। শুভেন্দু অধিকারী সরাসরি পোস্ট পোল ভায়োলেন্সের জন্য বুস্ট আপ করার জন্য, একেবারে গ্রাউন্ড লেভেলের কর্মীদের বুস্ট আপ করার জন্য নিশীথ প্রামাণিকের সঙ্গে একসঙ্গে যৌথ উদ্যোগে একটি সভার মতো করছেন এবং বিজেপি কর্মীদের বুস্ট আপ করছেন। দুটো বিষয়ের মধ্যে একটা অন্তর রয়েছে, সেটা হলো একদিকে যখন দেখা যাচ্ছে পর্যালোচনা বৈঠক চলছে, তুমি যেটা বলছিলে একেবারে বিজেপি কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ স্তরে যেন কোনো রকম সমস্যা না তৈরি হয়, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেসকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন। দেখো, যদি 2021-এর ফলাফলের সময় যদি দেখি, 2021-এর ফলাফলের পর যে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে অভিযোগ উঠে এসেছিল যে বিজেপির নেতাদের ফোনে, বেশিরভাগ নেতাদের ফোন কিন্তু অফ ছিল, তাদের পাশে পাওয়া যায়নি। এক কথায় অসহায় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গ্রাউন্ড স্তরের নেতাকর্মীদের।
অনেকেই আক্রান্ত হয়েছিলেন, যার ফলে কিন্তু একটা বহু নেতাগুলো কিন্তু বসে গেছিলো। এরপরে এবারে যে ভোটে 2024 লোকসভা ভোটের পরে যে আবার যে পুনরায় ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে, এবার যাতে আর দলের নেতাকর্মীরা গ্রাউন্ড স্তরের অসহায়তার পরিস্থিতিতে না পড়েন, সেই জন্য কিন্তু প্রথম থেকেই কিন্তু সক্রিয় শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি ডায়মন্ড হারবারে গিয়েছেন তিনি আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ার জন্য। আজ তিনি গেলেন কোচবিহারে, আর কোচবিহারের নিশীথ প্রামাণিককে পাশে নিয়েই কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন, পাশে থাকার আশ্বাস দিলেন। কিন্তু তোমাকে একটা কথা বলবো যে এই যে তবু কিন্তু এক কথায় বলবো, একটা কোথায় যেন নেতা এবং কর্মীদের একটা ফাঁক কিন্তু গ্যাপ কিন্তু থেকেই গেল। কারণ আমরা কোচবিহার আজকে দেখতে পাচ্ছি, পাশাপাশি অন্য জেলায় যদি বলি সেভাবে কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব সেভাবে কিন্তু পাশে দাঁড়াচ্ছে না, সেভাবে দেখা যাচ্ছে না। একমাত্র শুভেন্দু অধিকারীকে দেখা গেছে, দিলীপ ঘোষের আগে গিয়েছিলেন। কিন্তু তার সাথে বলবো এই যে তার সাথে এই যে আক্রান্ত কর্মীদের সেদিক থেকে নজর ঘোরানোর জন্যই বলবো। তার কারণ তুমি জানো দিলীপ ঘোষের যে বিবৃতি, একরকম অগ্নিমিত্রা পালের বিবৃতি, এটা কোথাও যেন দলের যে কর্মীদের যেটা অত্যন্ত বারবার সামনে আসা উচিত ছিল, সেটা কোথাও যেন আড়ালে চলে যাচ্ছিল। কিন্তু সেখানে যার ফলে কিন্তু শুভেন্দু অধিকারী নিজের ক্ষোভ কিন্তু কিছুটা প্রকাশ করেছিলেন, যার ফল দেখো আজ তিনি বেরিয়েছেন, যেখানে দলের একদিকে পর্যালোচনা বৈঠক, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু গেছেন সেই আক্রান্ত কর্মীদের পাশে। এটা কিন্তু একটা বার্তা যে পাশে আছি। তোমার আরও যেটা বলবো, এই যে এই ভোট পরবর্তী এই হিংসা পরিস্থিতি পর্যালোচনা করতেই কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে জেপি নাড্ডার নেতৃত্বে। জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি, তিনি পাঠানোর করেছেন একদমই তাই, বিপ্লব দেবের নেতৃত্বে। বিপ্লব দেবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ক্ষোভ থাকবে, কারণ আমরা জানি যে 2022 যে পৌরসভা ইলেকশন হয়েছিল ত্রিপুরাতে, সেই সময় ত্রিপুরায় কিন্তু বিশেষ করে সিপিএম কংগ্রেস সেভাবে কিন্তু আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ করেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই কিন্তু বারবার বলা হচ্ছিল যে তারা আক্রান্ত, এবং সেটা বারবার ফুটে উঠেছিল। তুমি জানো কুণাল ঘোষ, এমনকি যিনি রয়েছেন বর্তমানে যাদবপুরের এমপি সায়নী ঘোষ, তিনিও কিন্তু আক্রান্ত, তাকে গ্রেপ্তারও পর্যন্ত করা হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে একটা কিন্তু তৃণমূলের ক্ষোভ কিন্তু বিপ্লব দেবের বিরুদ্ধে রয়েছে, কারণ তিনি কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী ছিলেন। ফলে তার পুলিশি হেনস্থা একটা তো অভিযোগ আসবেই স্বাভাবিক। কিন্তু যেটা বলবো যে ভোট পরবর্তী হিংসা, এটা কি সত্যি কি কাম্য? তুমি দেখো এখানে ঠিক একদম ঠিক বলছো সত্যদা। একটা জিনিস বোঝার চেষ্টা করি, দর্শকদের উদ্দেশ্য বোঝানোটা অত্যন্ত দরকারি। তেলেঙ্গানাতেও বিজেপির যথেষ্ট ভালো ফল, এবং সেখানে তো বিজেপি বাকিদের ওপর এরকম কিছু কাজ করছে না। পোস্টপোর ভায়োলেন্সে সেখানে কোনো ছবি নেই, শুধুমাত্র দেশের তেলেঙ্গানা বলে বিষয় না, অনেকগুলো স্টেটেই এরকম রয়েছে যেখানে একেবারে বিজেপির আধিপত্য রয়েছে, সেখানে তো এই ছবিটা দেখা যাচ্ছে না। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেখানে এত ভালো আসন পাচ্ছেন, মানুষ যেখানে জনমত দিচ্ছেন, তাহলে পশ্চিমবঙ্গ বারবার উদাহরণ হয়ে কেন দাঁড়াচ্ছে? এটা কিন্তু একটা এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসবে যে বাংলায় কেন ভোট পরবর্তী হিংসার জন্য বাংলায় কেন সামনে থাকবে? তুমি দেখো ভোটাধিকার, এই তো মানুষের গণতান্ত্রিক অধিকার, তো স্বাভাবিকভাবে মানুষ সেটা প্রয়োগ করবেন, কিন্তু সেই প্রয়োগ করতে গিয়েই আক্রান্ত হচ্ছেন বারে। শুধু এইবারে যে 2024 লোকসভা নির্বাচন এবারই প্রথম তা নয়, আমরা 21-এ দেখেছি, তারপর পঞ্চায়েত ইলেকশনের সময় দেখেছি, পৌরসভা ইলেকশনের সময় বারবার কিন্তু এই ভোট পরবর্তী হিংসার ছবি সামনে এসছে। তুমি দেখো ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী থাকে, সেখানে হয়তো তাদের বিশেষ গ্রাউন্ড স্তরের বিরোধী নেতাকর্মীদের হয়তো মনোবল কিছুটা বাড়ে, তারা বেরিয়ে এসে রাজনীতিটা করেন। কিন্তু ভোটের ফলাফল যাই হোক, কিন্তু এটা কি কাম্য? এবার বিরোধীদের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে পুলিশ কিন্তু শাসকের দলদাস হিসেবে কাজ করছে, এই অভিযোগ কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বারবার উঠে আসছে। আরেকটা জিনিস দেখো, যেটা বিরোধীরা বলে যে রাজ্যে কোনো আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। ফলে স্বাভাবিকভাবে এই যে ভোট পরবর্তী হিংসাটা যে বারবার চলতে থাকে, এবং পুলিশ যদি সক্রিয়ভাবে এই বিশেষ করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তো আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন আরও বাড়বে, আক্রান্ত জায়গার সংখ্যা আরও বাড়বে। যেখানে যদি পুলিশ যে সক্রিয় হতো, যারা আক্রমণকারী তাদের যদি কিছুটা দমানোর চেষ্টা করতো, তাহলে ভোট এই হিংসা কিছুটা হলেও কমতে পারত। কিন্তু সত্যজিৎ, একেবারে তুমি যে কথা বলছিলে যে পুলিশের ভূমিকা, আসানসোলে কিছুদিন আগে শুট আউট হলো, এবং সেই শুট আউটে দাওয়াং পুলিশ বলা যেতে পারে, একেবারে রবিনহুড, তিনি একেবারে দুষ্কৃতীদের পায়ে গুলি করে সেখানে 4 জন দুষ্কৃতী, 4 জন ডাকাত এবং একা একটা ওসি, তিনি একেবারে দহরম মহরম করে ফেললেন আসানসোলে। প্রশ্ন হচ্ছে, এরকম সাফিসিয়েন্ট পুলিশ অফিসার থাকা সত্ত্বেও বাংলার বুকে বারবার এই ছবি আসে, এবং সংবাদ মাধ্যমের কর্মী থেকে শুরু করে রাজনৈতিক মহল প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন বারবার আসে, পুলিশ কর্মী, পুলিশ প্রশাসন কেন সদর্থক ভূমিকা পালন করতে পারছেন না?
একদমই দেখো পুলিশের আধিকারিক দ্বারা তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আসবে না, তার কারণ তার যোগ্যতার কোনো অভাব নেই, যথেষ্ট তারা যোগ্য। এবং তুমি দেখো তারা কোথায় কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কেন তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন না? কারণ তারা সংবিধানের শপথ নিয়ে যে পুলিশের পোশাকটা উর্দি পড়েছেন, তারও তো কিছু মর্যাদা রয়েছে। তো সেটা কোথায়, কেন তারা নিজেরা বারবার কেন মর্যাদা হানি হচ্ছে? যদি অভিযোগ তো নয়, কারণ বারবার কিন্তু এর প্রমাণও সামনে এসছে। আমরা দেখেছি ঝালদা পুরসভার যে কাউন্সিলর তপন কান্দ খুনে পুলিশের যে নাক্কারজনক ঘটনা, এটা কিন্তু সামনে এসছে, বাংলার মানুষ কিন্তু দেখেছে। ফলে একজনই যে শুধু অভিযোগ করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে, এটা কিন্তু নয়, এটা কিছু কিছু ক্ষেত্রে প্রমাণও কিন্তু সামনে এসছে। ফলে কিছু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। কিন্তু তবুই বলবো যে রাজ্যের পুলিশের কিন্তু যোগ্যতা বলো, তাদের ক্ষমতা, তাদের পারদর্শিতা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু তোলা যায়, যথেষ্ট পারদর্শী তারা। কিন্তু এখানে কিছু পুলিশের এই যে ভূমিকাগুলো, এগুলো নিয়ে কিন্তু বাংলার মানুষের প্রশ্ন থেকেই যায়, আমাদের মনেও উঠে আসে যে পুলিশ কেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে না, কেন তাদেরকে এইভাবে দলদাসী বা তাদের বিরুদ্ধে কেন এই পোস্টার লাগিয়ে দেওয়া হবে যে পুলিশ দলদাস। আমাদের তো সেটা খারাপ লাগে যে আমাদের রাজ্যের পুলিশকে একটি বিশেষ রাজনৈতিক দল দলদাস হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। একদমই তাই। একেবারে সত্যজিৎ, আরও একটা বিষয় যেটা জানার চেষ্টা করবো, বিজেপির 4 সদস্যের কমিটি আসছে বাংলায়। এর আগেও আমরা দেখেছি যখন পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন কমিটি এসছে, কখনো সেখানে দেখা গিয়েছে এক একজন এক একটা রিপোর্ট পেশ করছে। এর আগে পার্থভৌমিকের নাম উঠেছিল, সেক্ষেত্রে পরবর্তীকালে যখন অন্য কমিটি এসছে তখন পার্থভৌমিকের নাম নেই। প্রশ্ন ওঠে রিলায়েবিলিটি নিয়ে এবং কোনো একটা জায়গাতে গ্রহণযোগ্যতা নিয়ে, কতটা রিপোর্ট সঠিক পেশ হয় আর কতটা রিপোর্ট সঠিক পেশ হয় না। সত্যজিৎ, দেখো এবারে যে কমিটিটা আসবে এটা কিন্তু বিজেপির অভ্যন্তরীণ, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো কমিটি নয়। কেন্দ্রীয় বিজেপি তাদের পার্টির নেতা নেত্রীদেরই কিন্তু পাঠাবে। ফলে স্বাভাবিকভাবে এই রিপোর্টটা যেটা হবে সেটা কিন্তু একমাত্র দলেরই রিপোর্ট, দলের দলের পার্টি অফিস থেকে তৈরি করা রিপোর্ট। হয়তো তারা গ্রাউন্ড স্তরে যাবেন, আক্রান্তদের সাথে কথা বলবেন। এখানে তো একটা বায়াসনেসেরও অবস্থা তৈরি হতে পারে। তার কারণ কোনো এক জায়গাতে বিজেপি তার নিজস্ব অভ্যন্তরীণ কোনো কমিটি পাঠাচ্ছে, এটা যদি তৃণমূলও পাঠায়, তৃণমূল যেমন একদম রিসেন্টলি হরিয়ানাতে পাঠিয়েছে 5 সদস্যের প্রতিনিধি দল। আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে তো বায়াসনেসের একটা ব্যবস্থা তৈরি হতে পারে। হরিয়ানাতে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একেবারে কৃষকদের সঙ্গে কথা বলছেন, বায়াসনেস আসে, এমনটা রাজনৈতিক মহলে আলোচনা প্রসঙ্গে আসে। তার বায়াসনেস প্রথমেই চলে এসছে। তার কারণ বলবো, এই যে বিজেপি যখন ঘোষণা করেছে যে কমিটি আসবে তদন্ত করতে এই ভোট পরবর্তী হিংসার, কুণাল ঘোষ কিন্তু তার বিবৃতি দিয়ে দিয়েছেন যে পিকনিক করতে আসছেন বা ঘুরতে আসছেন। ফলে স্বাভাবিকভাবে বায়াসনেস তো শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু চলতেই থাকবে। দেখো যদি এটা আদালতের অবজারভেশনে হতো তাহলে আলাদা জিনিস, কিন্তু এটা কিন্তু তা নয়, বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও নয়, এটা কিন্তু বিজেপির অভ্যন্তরীণ পার্টির পক্ষ থেকেই আসবে। ফলে বায়াসনেস এটা নিয়ে হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনা যে রিপোর্টটা কি সত্যি আদৌ সঠিক, বা রিপোর্ট হওয়ার পর বিজেপির নেতৃত্ব জেপি নাড্ডার রিপোর্ট যাওয়ার পরে তারপরেই বা কী হতে পারে, এটা তো দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমি বলবো যেটা যে এই যে ভোট পরবর্তী হিংসা, এটার জন্যই, বা এটা তো রাজ্যের ক্ষেত্রে একটা লজ্জাজনক। তখন তুমি দেখো রাজ্যে হিংসা হচ্ছে, বিজেপির নেতৃত্ব কেন্দ্র থেকে দল পাঠাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু আমাদের বাংলার মানুষের ক্ষেত্রে অত্যন্ত লজ্জাজনক যে বাংলা হয়তো আইনের শাসনে, তারা তো আসবেন বাইরে থেকে এসে বাংলার বিরুদ্ধে তোপ দাগবেন যে, তো অভিযোগটা একটা নিজেদের কাছে একটা লজ্জাজনক মনে হয় না? এটা সত্যি আমি বলবো এই ভোট পরবর্তী হিংসা, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে হিংসা একেবারে বর্জন করা উচিত। এবং এই বিষয়ে প্রত্যেক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের পদক্ষেপ নেওয়া উচিত যে হিংসাটা কেন হবে রাজ্যে। একেবারে সত্যজিৎ, আরও একটা বিষয় এখানে অ্যাড করা অত্যন্ত দরকারি। রিসেন্টলি এক সংবাদ মাধ্যমের কর্মী সুকান্ত মজুমদারকে প্রশ্ন করে ইন্টারভিউতে, তাকে জিজ্ঞেস করা হয় পোস্ট পোল ভায়োলেন্সের বিষয়ে। তিনি বলেন যে 10 বছর সময় দেওয়া হোক, 10 বছরের মধ্যে পোস্ট পোল ভায়োলেন্স যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে পোস্ট পোল ভায়োলেন্স একেবারে চলে যাবে। প্রশ্ন হচ্ছে তিনিও 10 বছরের কথা বলছেন, তার মানে কোনো এক জায়গাতে বিজেপি নিজেও জানেন যে বাংলার বুকে এমন এক রাজনীতি তৈরি হয়ে আছে, প্রেক্ষাপটটাই এমন তৈরি হয়ে আছে যেখানে মানুষকে বোঝানোটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে, যার জন্য আরও 10 বছর এক্সটেন্ড করবে। আবার সেই সুকান্ত মজুমদার একেবারে যখন লোকসভা ভোট চলছে সেই সময়কালীন অবস্থাতে তিনি নিজে ফেসবুক লাইভ করে তিনি সেখানে বলেন যে বিজেপির যদি কোনো কর্মী মার খান তাহলে কিন্তু পাল্টা বদলা তারাও নেবেন এবং পাল্টা তারাও উত্তর দেবেন। প্রশ্ন হচ্ছে যেখানে উচ্চ নেতৃত্ব স্বয়ং বলছেন যে পাল্টা বদলা নেবে, তাহলে সেক্ষেত্রে গ্রাউন্ড লেভেলের গ্রাউন্ড রিয়ালিটিটা আরও বেশি পরিমাণে কঠিন হয়ে যাচ্ছে না তো? একদমই তাই। দেখো বাংলার শাসন পাল্টালেও আমি বলবো এই যে ভোট পরবর্তী হিংসা যেটা উঠে আসছে, এটা কি সত্যি কি একেবারে থেমে যাবে? এটা কোনো মতেই সম্ভব নয়।
তখন এটা কিন্তু পরম্পরা চলেছে। আমরা বাম জামানায় দেখে এসেছি, কিন্তু এই রাজনীতি নিয়ে কিন্তু রক্তাক্ত বাংলা বারবার হয়েছে। তৃণমূল কংগ্রেস আসার পর যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বদলা নয় বদল চাই। কিন্তু আমরা তো বদলা বরঞ্চ আরও বেশি দেখতে পাচ্ছি, বেশি রক্তাক্ত হচ্ছে বাংলা। ফলে স্বাভাবিকভাবেই পরবর্তী যে শাসন, বাংলার শাসনভার পাল্টে যায়। তো এই যে যারা আক্রান্ত হচ্ছেন বা যারা আক্রমণ করছে, তারা তো নিজের আত্মরক্ষার জন্য বলো বা সিকিউরিটির জন্য সেই সময়কার শাসক দলের পক্ষে চলে যাবেন। ফলে তাদের যে এই হিংসাত্মক কার্যকলাপ সেগুলো তো চলতে থাকবে। একেবারে সত্যজিৎ তোমার কাছে আসছি, একেবারে যে 4 সদস্য যে টিম তৈরি করা হয়েছে, একবার সেটা টেক্সট থ্রুতে আপনাদেরকে দেখাবো। বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ আসছেন, প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বিজেপি সাংসদ ব্রিজলাল আসছেন, প্রাক্তন ডিজিপি উত্তরপ্রদেশ রাজ্যসভার সাংসদ বিজেপি, অন্যদিকে আসছেন কবিতা পতিদার বিজেপি সাংসদ। আপনাদের সামনে সেই প্লেট রাখছি, কারা কারা আসছেন বিজেপির 4 সদস্যের কমিটির মধ্যে, কারা কারা রয়েছেন যারা বাংলায় আসছেন। পোস্ট পোল ভায়োলেন্সের যাবতীয় রিপোর্ট তারা পেশ করবেন জেপি নাড্ডার নেতৃত্বে, ক্ষমাপ্রার্থী জেপি নাড্ডার নির্দেশে তারা আসছেন। বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আসছেন বিপ্লব কুমার দেব, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিজেপি সাংসদ, রবিশঙ্কর প্রসাদ প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বিজেপি সাংসদ, অন্যদিকে ব্রিজলাল প্রাক্তন ডিজিপি উত্তরপ্রদেশ রাজ্যসভার সাংসদ বিজেপি, কবিতা পতিদার বিজেপি সাংসদ। এই বিষয় নিয়েও একটু আলোচনা করব সত্যজিৎদার সঙ্গে। সত্যজিৎদা, একটা বিষয়তে জানার চেষ্টা করব, বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার, এই 4 সদস্যের কমিটির মধ্যে সিগনিফিকেন্সটা ঠিক কি, তাৎপর্যপূর্ণতা কতটা রয়েছে, কেন বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, কেন ব্রিজলাল এবং কবিতা পতিদার? বিপ্লব কুমার দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাও কিন্তু বিশেষ করে বাংলা ভাষার একটা রাজ্য। আমরা যদি বলি ভারতবর্ষের মধ্যে বাংলা ভাষায় কথা বলা হয় পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায়। এটা একটা অ্যাডভান্টেজ বিপ্লব দেবের ক্ষেত্রে, কারণ তিনি সাধারণ মানুষের কথা বুঝতে পারেন সহজে, বা বাংলার মানুষও তাকে বাংলা ভাষায় কিছু বললে হয়তো যারা বাংলাভাষী নন তাদের বুঝতে কোথাও অসুবিধা হয়। এটা একটা বিপ্লব দেবের ক্ষেত্রে। রবিশঙ্কর প্রসাদ, তিনি কিন্তু কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন, বিহারের সাংসদ, কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন। তিনি রয়েছেন কারণ তিনি যেহেতু আইনমন্ত্রী ছিলেন, একজন আইনজীবীও বটে। ফলে স্বাভাবিকভাবে আইন বিষয়টা তিনি হয়তো মাথায় রাখবেন। উল্টো দিকে রয়েছেন প্রাক্তন ডিজিপি, একজন পুলিশ কর্তা, তিনিও কিন্তু রয়েছেন উত্তরপ্রদেশে। ফলে স্বাভাবিকভাবে আর একজন কবিতা পাতিদার যিনি রয়েছেন, তো তিনি কিন্তু একজন মহিলা নেত্রী। ফলে স্বাভাবিকভাবে টিমটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছে। তুমি দেখো, একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাশাপাশি একজন বাংলাভাষী নেতা, বিজেপির নেতা, কেন্দ্রীয় আইনমন্ত্রী, প্রাক্তন একজন আইনজীবী, দক্ষ আইনজীবী বলা যায়, প্রাক্তন পুলিশ কর্তা, পাশাপাশি একজন মহিলা নেত্রী। ফলে টিমটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছে। একটা অনেক ধন্যবাদ সত্যজিৎ দা। একেবারে যে বিষয়গুলো উঠে আসছে দর্শকদের সামনে রাখছি, বিজেপির 4 সদস্যের কমিটি আসছে এবং কারা কারা থাকছেন আপনাদেরকে দেখাচ্ছি সেটা ট্রাই টিভি বাংলার পর্দায়। বিপ্লব কুমার দেব আসছে, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার আসছেন। বিজেপির 4 সদস্যের কমিটি। পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে এমন তথ্য বারবার করে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং রাজনৈতিক মহলেও এই ছবি উঠে আসছে। ট্রাই টিভি বাংলাও সেই ছবি আপনাদেরকে দেখিয়েছে। কখনো শুধুমাত্র বিজেপির কর্মীরাই আক্রান্ত হয়েছে এমন নয়, কিছু কিছু ক্ষেত্রে তৃণমূলের কর্মীরাও আক্রান্ত হয়েছেন। পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরবো কিছু কিছু জায়গাতে তৃণমূলের কর্মীরাও আক্রান্ত হয়েছেন। কিন্তু প্রশ্ন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম নয়, প্রশ্ন হচ্ছে বাংলা কেন, বারবার বাংলা কেন? লোকসভা, পঞ্চায়েত এবং তার সঙ্গে বিধানসভা, 21 এবং পঞ্চায়েত এবং তার সঙ্গে 24 লোকসভা নির্বাচন একেবারে সুষ্ঠুভাবে হয়েছে। যত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে যাওয়া গিয়েছে তত দেখা গিয়েছে সেখানে পোস্ট পোল ভায়োলেন্স বারবার করে বাড়ছে। একেবারে যদি আমরা কোচবিহারের প্রাঙ্গণে দেখি, এখন সেখানে জিতে গিয়েছেন জগদীশ চন্দ্র বসুনিয়া, তিনি হয়েছেন কোচবিহারের সাংসদ। এবং প্রশ্ন উঠছে, জগদীশ চন্দ্র বসুনিয়া যবে থেকে তৃণমূলের ব্যাটটা ধরেছেন কোচবিহারে, তখন থেকে একের পর এক পঞ্চায়েত দখল হচ্ছে, তৃণমূলের হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ তুলছেন বিজেপির নেতৃত্বরা। এবার প্রশ্ন হচ্ছে, বিজেপির এই 4 সদস্যের কমিটি যারা আসছেন বাংলায়, তারা কেমন রিপোর্ট পেশ করবেন, সাধারণের নাকি বিজেপির? নজর থাকবে আমাদের।